এই গল্পের শুরুতেই আমরা এক কাপলদেরকে দেখতে পাই। তাদের ঘরে সদ্যই দ্বিতীয় সন্তানের আগমন হয়েছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এসে তাদেরকে অভিনন্দন জানায়। নতুন বাচ্চাটিকে দেখে সবাই বলতে থাকে, ওয়াও, এই বাচ্চাটা তো খুবই সুন্দর হয়েছে, একেবারে মায়ের মতো ফর্সা। এ কথাগুলো শুনে সে কাপলদের বড় মেয়ে, যে একটু গুলুমুলু আর দেখতে শ্যামলা ছিল, তার মনটা প্রচন্ড রকমের খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে তাহলে কি আমি সুন্দর নই? আর এই মেয়েটির নাম ছিল সারা, সেই হলো আমাদের গল্পের নায়িকা। তখনই তার কাছে তার বাবা আসে আর আদর দিয়ে তিনি অনেক সুন্দর করে ওনার বড় মেয়েকে বুঝায় আর বলে, মা, এসব কথা শুনে মন খারাপ করো না। বাবার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হলে তুমি আমার সবচেয়ে প্রিয় আর আদরের মেয়ে। তারা তার মায়ের চেয়ে তার বাবাকেই বেশি ভালোবাসতো, কারণ তার বাবা তাকে বোঝার চেষ্টা করে, তাকে নিজের ইচ্ছে মতো খাবার খেতে দেয়, খেলা করতে দেয়, কোনো কাজে বাধাই দেয় না। কিন্তু তার মা একসময় মডেল ছিল, তাই তিনি স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। তিনি চান তার দুই মেয়েই তার মতো স্লিম হোক আর মডেলিং অভিনয়ের দুনিয়ায় বিখ্যাত হোক। এই কারণে তিনি সবসময় সারাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা করো না, ওইটা করো না, এই খেও না, সেই খেও না, এরকম করতেই থাকে। কিন্তু সারার বাবা তার মাকে বলে, বাচ্চা মেয়ে, তাকে তার ইচ্ছে মতো খেতে দাও। তখন মা বিরক্ত হয়ে বলে যে, বাপ বেটি যা খুশি তাই করো, তোমরা কবে আমার কথা শুনেছ বলো তো? এই বলে তিনি এখান থেকে চলে যায় আর নিজের ছোট মেয়েকে ডায়েটের মধ্যে রাখে। ওনার কাছে মনে হয় সারা তো হাতছাড়া হয়ে গিয়েছে, অত্যন্ত এই ছোট মেয়েটিকে তিনি মডেল বানাবে। সারার ছোট বোনের নাম ছিল লুলি। লুলিও সারার মতো চকলেট খেতে পছন্দ করত, তাই একদিন সারা তাকে চকলেট খেতে দেয়। কিন্তু সারার মা সেটা দেখে ফেলে আর সারাকে অনেক বকাবকি দিয়ে বলে, কি করছিস তুই? নিজে তো খেয়ে মোটা হয়ে গিয়েছিস, ওকেও নষ্ট করতে চাচ্ছিস? মায়ের বকুনি খেয়ে সারার তো অনেক মন খারাপ হয়। সে মায়ের পুরনো ছবি দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কি কখনোই আমার মায়ের মতো এরকম স্লিম হতে পারবো না? কিন্তু তার বাবা তাকে খুব আদর করত আর বলতো যে, দেখো, মায়ের কথা শুনো না, তোমার যা খেতে ইচ্ছে করে, যত খেতে ইচ্ছে করে সবকিছুই খাও, আমি আছি তোমার সাথে, এটা তোমার খাওয়ার বয়স, এ বয়সে না খেলে কবে খাবে? বুড়ো হয়ে খাবে? ওজন বাড়লেও ভয় পেও না, যখন বড় হবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে বাবা সারাকে সবসময় সাপোর্ট করত। এই কারণে সারাও তার বাবাকে একটু বেশি ভালোবাসত। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন তার বাবা দুর্ঘটনায় মারা যায়। এই পরিবারের সুখের উপর এমন আঘাত আসবে তা তারা ভাবতেও পারেনি। বিশেষ করে সারা তো খুবই ভেঙে পড়ে। তাছাড়া পরিবারের আয়ের কোনো পথও থাকে না, তার উপর তাদের ধারও তার মা শোধ করতে পারছিল না। এই কারণে তাদের মা তাদেরকে নিয়ে অন্য একটি শহরে চলে আসে। এভাবেই কিছু বছর কেটে যায় আর এখন সারা অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু বড় হলেও মায়ের বকুনি দেওয়া এখনো বন্ধ হয়নি। সকালবেলায় সারার মা তাকে বলে, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে তো মোটা হবেই। এত বছর পরও সারার সে হীনমন্যতা কাটেনি। সে রোজ নিজের ওজন মাপে, আয়নায় নিজেকে দেখে আর ভাবে, এই ওজন কি কখনোই কমবে না? আমি কবে ফর্সা হব, কবে সুন্দর হব? কিন্তু তার ওজন কমানোর জন্য যা করার দরকার ছিল, মানে ডায়েট, জিম, এসব সে করতে পারছিল না। মাঝে মাঝে তার মায়ের বান্ধবীরা এসে তাকে খোঁচা দিয়ে কথা বলতো যে, তোমার মা তোমাকে মডেল বানানোর স্বপ্ন দেখতো আর তুমি কিনা গুলোমুলো হয়ে বসে আছো, নিজেকে কবে ফিট করবে? তখনই সারার বোন লুলি আসে। সে আবার স্লিম ছিল। লুলিকে দেখে সবাই সারার সামনে তার শারীরিক গঠন এবং ফিটনেসের খুবই প্রশংসা করে। সারা লুলিকে অবশ্যই অনেক ভালোবাসে, কিন্তু যখন সবাই এভাবে তাদের তুলনা করে তখন তার খুবই কষ্ট হয়। তারপর সারা তাদেরকে বিদায় জানিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। বাহিরে আমরা সারার বয়ফ্রেন্ড রেজাকে দেখতে পাই। রেজা ছিল খুবই ভালো মনের একটা ছেলে। সে পেশায় একজন ফটোগ্রাফার ছিল। তার আবার সারার ফিটনেস বা সৌন্দর্য নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সে সারার সুন্দর মন দেখে তাকে ভালোবাসে। তাদের দুজনের সম্পর্কের কথা তাদের দুই পরিবারের সবাই জানতো। যাক, এখানে সারা যখন রেজার সাথে চলে যাচ্ছিল তখন সারার মা তাকে সানস্ক্রিন লাগিয়ে যেতে বলে, নয়তো সে আরো বেশি কালো হয়ে যাবে। এই কথাটা শুনে সারার তো অনেক রাগ হয়। সে মনে মনে ভাবে যে, আমি দেখতে যেমনই হই না কেন, আমাকে তেমন ভাবে কেন মেনে নিতে পারো না? কেন মা সবসময় আমাকে পাল্টানোর চেষ্টা করে? যাক, এখানে আমরা জানতে পারি সারা একটি বড় কসমেটিক কোম্পানিতে ভালো একটা পদেই চাকরি করে আর এ পর্যন্ত আসার জন্য সারাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে সবসময় তারা দুজনেই নিজেদের কাজে যাওয়ার আগে
কাছের একটি পিছিয়ে থাকা গ্রামে গিয়ে সেখানকার বাচ্চাদের পড়াতো আর তাদের সাথে খুব ভালো সময় কাটাতো। এখানে সারা বাচ্চাদের পড়ায় আর রেজা তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাতে বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো আর্থিক সাহায্য পাওয়া যায়, কারণ সরকার এসব বাচ্চাদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তারপর রেজা একটি ফটোশুটের জন্য বেরিয়ে পড়ে। আজ তার সাথে সারাও ছিল। রেজা একজন খুবই ভালো প্রতিভাবান ফটোগ্রাফার, কিন্তু ডিরেক্টররা তার কদর করে না। তারা সবসময় তার কাজে নিজেদের ধারণা ঢুকানোর চেষ্টা করে, যা রেজাকে খুবই হতাশ করে দেয়। রেজা তো বাহিরে এসে চিৎকার করে তার রাগ প্রকাশ করতে থাকে। তখনই সারা তার পাশে আসে আর রেজাকে বুঝিয়ে শান্ত করে। তারপর রেজা তার সহকর্মীদের সাথে সারার পরিচয় করিয়ে দেয়। তারা সারাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে আর রেজাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? রেজা বলে হ্যাঁ। তারপর তারা দুজনে বাহিরে চলে আসে। এখানে সারা রেজাকে বলে, ওই মেয়েগুলো দেখতে কত সুন্দর আর ফিট, তাই না? তোমার কি কখনো মনে হয়নি যে তোমার গার্লফ্রেন্ড কেন তাদের মতো ফর্সা আর স্লিম নয়? রেজা বলে, তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো। সারা বলে, আমি একটু মোটা আর কালো। এই শুনে রেজা সারার কথার মাঝেই তাকে থামিয়ে বলে, শোনো সারা, এই গুলোমুলো তুমি, তোমার কোকড়া চুল, শ্যামলা গায়ের রং, এই সব কিছুই তোমার সৌন্দর্য। তুমি কেন অন্যের কথায় নিজেকে অন্যদের থেকে কম ভাবো? বরং তোমার মতো মেয়ে পেয়েছি, এটা তো আমার সৌভাগ্য। এসব বলে রেজা সারার মনটা ভালো করে দেয়। অন্যদিকে আমরা দেখি সারার বোন লুলির একটি বয়ফ্রেন্ড ছিল, যার ইনস্টাগ্রামে 2 লাখ ফলোয়ারও আছে। সে প্রতিদিনই লাইভ ভিডিও পোস্ট করে আর সবাইকে বলে যে দেখো আমার গার্লফ্রেন্ড দেখতে কত সুন্দর। এর পাশাপাশি সে লুলিকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করে যে এই ড্রেস পরো না, এই জুতা পরো না, এমন করলে তোমাকে সুন্দর লাগবে না, এসব আর কি। আসলে ছেলেটি তো লুলির সৌন্দর্য দেখে তার সাথে ডেট করছিল, কারণ তার সব ফলোয়াররা লুলির সৌন্দর্য দেখে তাকে অনেক পছন্দ করত আর এতে ছেলেটির ফলোয়ার আরো বাড়তে থাকে। তবে লুলির মুখটা একটু গুল ছিল, যেটা তার বয়ফ্রেন্ডের একদমই পছন্দ হয় না। সে যখনই লুলির সাথে লাইভ ভিডিও করে তখনই বলে, শোনো, তোমার চুল দিয়ে মুখের পাশটা ডেকে রাখো, নয়তো মুখটা মোটা দেখা যায়। এসব কথা শুনে লুলির তো খুবই খারাপ লাগে, তবে সে তার বয়ফ্রেন্ডকে কিছুই বলে না। পরের দিন সারা তার অফিসে আসে। তার কিছু সহকর্মী আছে যারা তার প্রতিবার দিকে না তাকিয়ে শুধু তার চেহারার কারণে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতেই থাকে, কিন্তু সারা তাদেরকে কিছুই বলে না, কারণ এতদিনে সে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সারা চুপচাপ নিজের ডেস্কে চলে যায়। এখানে সারার ভালো একটা বান্ধবীও ছিল, যার নাম ফে। ফে এসে সারাকে বলতে থাকে, ওরা তোমাকে নিয়ে এত মজা উড়ায়, কিন্তু তুমি ওদের কিছুই বলো না, তুমি ওদের মুখে একটা ঘুষি মারতে পারো না? সারা বলে, দেখো ফে, আমি ওদের কথায় অভ্যস্ত হয়ে গিয়েছি, তাছাড়া ওদের কথায় আমার কিছুই যায় আসে না, তাহলে শুধু শুধু তাদের সাথে ঝামেলা করে কি লাভ? আসলে এই অফিসে সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা ছিল একটা কসমেটিক কোম্পানি। সব কর্মীরা তাদের চেহারা আর ফিটনেস নিয়ে খুবই সিরিয়াস ছিল। শুধু সারারই এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। উল্টো সারা তো খুব রিল্যাক্স মোডে তার ইচ্ছে মতো খাবার খেতে থাকে আর মজা করে জীবনটা কাটাতে থাকে। এরই মধ্যে তাদের ম্যানেজার হঠাৎ করে পদত্যাগ করে চলে যায়, আর সে পদ পাওয়ার যোগ্যতা আর অভিজ্ঞতা একমাত্র সারারই ছিল, কিন্তু সে তার এ মোটা ফিটনেস নিয়ে ম্যানেজার হতে পারবে কিনা সেটাই এখন দেখার পালা। তারপর অফিসের লাঞ্চের সময় সারার ফে আসে ক্যান্টিনে খাবার খেতে। দুজনই খাবার নিয়ে একটি টেবিলে বসতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই দুজন ছেলে বসেছিল। তারা সারার ফেকে দেখে বলে, একটু পর আমাদের গার্লফ্রেন্ড এসে এখানে বসবে, তোমরা অন্য কোথাও গিয়ে বসো। তাদের হাবভাব দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সারার ফের চেহারার কারণে ছেলেগুলো তাদেরকে পাশে বসতে দেয়নি, তাই সারারা অন্য একটা টেবিলে গিয়ে বসে। তখনই সেখানে 3 জন নতুন কর্মী আসে, যাদেরকে দেখে সবাই তো হা হয়ে তাকিয়ে থাকে। তারা দেখতে খুবই স্মার্ট আর ফিট ছিল। তাদের মাঝে থাকা এই মেয়েটির নাম হলো মাসা। সে সবসময় সুন্দর করে মেকআপ করে থাকে, ফলে পুরুষদের কাছে তাকে খুবই আকর্ষণীয় মনে হতে থাকে। একটু আগে যে দুজন ছেলে সারা আর ফেকে জায়গা দেয়নি, তারাই মাসা আর তার বন্ধুদেরকে অভ্যর্থনা জানায় আর বলতে থাকে, এখানে এসে বসো। মাসা নতুন এই কোম্পানিতে যোগ দিয়েছে, তাই তার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে, কিন্তু কেন জানি সবাই মনে করে মাসাই সে ম্যানেজার পদের জন্য যোগ্য। হয়তো তার চেহারার কারণেই এমনটা মনে করছিল। পরের সিনে আমরা রেজার বাড়ির সিন দেখতে পাই। রেজার মা তাদের বাড়ির একটি অংশ 4 জন মেয়েকে ভাড়া দিয়েছে। তারা 4 জনই মডেল হতে চায়, কিন্তু তাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা ছিল। যেমন একজনের দাঁত উঁচু, অন্যজন মোটা, আরেকজনের কোকড়া চুল, আর চতুর্থ জনের কপালে বড় একটি দাগ রয়েছে।
তারা এই বিষয়গুলোকে নিজেদের দুর্বলতা মনে করে, তবে তারা সবসময় একে অপরের সাথে মজা করে নিজেদের মন ভালো রাখার চেষ্টা করে। চারজনই ছিল খুবই চঞ্চল মেয়ে, কিন্তু তাদের একদমই আত্মবিশ্বাস নেই। এই এলাকায় আবার লাল চুলের একটা ছেলে ছিল, সে সবসময় এই চারজন মেয়েকে উত্ত্যক্ত করত। তাই একদিন রেজা তাকে ধমকে তাড়িয়ে দেয় আর বলে, এরপর যদি এই মেয়েদের দিকে তুই চোখ তুলে তাকাস তবে তোর চোখ আমি উপড়ে নিব। ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সারার অফিসে ওই ম্যানেজারের পদের জন্য কোম্পানির সিইও উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউ নিচ্ছিল। মাসাও ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ শেষে মাসা বেরিয়ে যাওয়ার সময় সারার দিকে তাকিয়ে থাকে। সারাও ইন্টারভিউ দিতে এসেছিল। সিইও কোম্পানির উন্নতির জন্য একটি চমৎকার আইডিয়া চায়। সারা আর মাসার মধ্যে যে ভালো আইডিয়া দিবে তাকে ম্যানেজার পদ দেওয়া হবে। সারা মাসার চেয়ে বেশি অভিজ্ঞ ছিল, তাই তার আইডিয়াটাও খুবই ভালো ছিল। সিইও বলে যে তোমার আইডিয়া তো দুর্দান্ত, কিন্তু এ পদের জন্য ক্লায়েন্ট আর মিডিয়াও সামলাতে হয়। তার জন্য ফিট আর আকর্ষণীয় থাকা জরুরি, যা তোমার মধ্যে নেই। তাই আমি ভাবছি মাসাকেই এই ম্যানেজার পদটা দিয়ে দিব আর তুমি তাকে সাহায্য করবে। এই কথাটা শুনে সারা তো প্রচন্ড কষ্ট পায়, সাথে তার অনেক রাগও হয় যে স্যার তার প্রতিভার চেয়েও চেহারার গুরুত্ব বেশি দিয়ে মাসাকে ম্যানেজার বানাচ্ছে, আর তাকে কিনা মাসারই সহকারী পোস্টের জন্য ঠিক করেছে। যোগ্যতা তো তারই ছিল, কিন্তু সুন্দর চেহারা নেই বলে সে এই কাজটা পাচ্ছে না। তারপর সারা ফেকে এসে সবকিছু জানায়। এই শুনে ফেও তো প্রচন্ড রেগে যায়। সে বলে যে মাসা তো এখানে নতুন এসেছে, সেই ইন্ডাস্ট্রির কি বোঝে, তার তো বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আর তুমি এত অভিজ্ঞ হওয়ার সত্ত্বেও সিইও তোমাকে ম্যানেজার করতে মানা করে দিল, এটা কিভাবে সম্ভব? অন্যদিকে রেস্টরুমে দেখা যায় মাসা আর তার দুই বান্ধবী নিজেদের মধ্যে কথা বলছিল যে যদি ওই মোটা মেয়েটা ম্যানেজার হয়ে যায় তবে কি আমাদেরকে তার হুকুম মানতে হবে। এভাবে তারা সারার শরীর নিয়ে অপমানজনক কথা বলতে থাকে আর মজা করতে থাকে। মাসা আরো বলে যে এটা কসমেটিক কোম্পানি, এখানে ম্যানেজার হতে গেলে মেকআপ, স্মার্টনেস এসব সম্পর্কেও জানতে হয়। ওই মোটা মেয়েটা এসবে কি বুঝবে? ম্যানেজার পদটা তো আমিই পাবো। কিন্তু সে আর জানতো না সারা রেস্টরুমে ছিল। সারা তাদের সবগুলো কথা শুনতে পায় আর এসব কিছু শুনে তার মন একেবারেই ভেঙে যায়। তারপর যখন সারার রেজার সাথে দেখা হয় তখন সে তার সমস্যার কথাগুলো খুলে বলে যে মাসাকে ম্যানেজার করার কথা চলছে, শুধু সে দেখতে সুন্দর বলে। রাজা বলে, তুমি সবসময় সুন্দর সুন্দর করো কেন? তোমার চেয়ে সুন্দর এই দুনিয়ায় আর কেউ নেই। এভাবে সে তার মন ভালো করার চেষ্টা করে আর সারাকে রাজা নিজের বাড়িতে নিয়ে আসে। এখানে রেজার বাড়িতে থাকা সেই চারজন মডেল হতে চাওয়া মেয়ের সাথে সারার দেখা হয়। সারা ধীরে ধীরে তাদের সাথে খুব মিশে যায় আর তারাও সারাকে বড় বোন বলে ডাকতে থাকে। তারপর দেখা যায় রেজার মা সারার জন্য অনেক খাবার রান্না করে রেখেছিল। এসব দেখে সারার মনটাই ভালো হয়ে যায়। সে পেট ভরে খাবার খায়। তারপর সে কিছু পুরনো ছবি দেখে যেগুলো রেজার বাবা তুলেছিল, কারণ রেজার বাবাও একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। তিনি তার পুরনো ক্যামেরা দিয়ে এই ছবিগুলো তুলেছিল, যে ক্যামেরা রেজার মা এখনো খুব যত্ন করে রেখে দিয়েছিল। আর রেজার বাবা বেশ কিছু বছর আগে মারা গিয়েছে। তারপর সারা বাড়ি ফিরে আসে, কিন্তু রাতে সে শান্তি মতো ঘুমাতে পারছিল না। অফিসে যা ঘটেছে তা তার মাথায় ঘুরতে থাকে। সে কিছুতেই তার মাথা থেকে এসব কিছু বের করতে পারছিল না। সারার আবার একটা অভ্যাস ছিল, যখনই সে মন খারাপ করে থাকে তখনই চকলেট খেত। আর এখন সারার ঘুম আসছিল না আর মনটাও বেশ খারাপ ছিল, তাই সে বসে বসে চকলেট খেতে থাকে। তখনই সারার মা আর তার বোন তার কাছে এসে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সারা তাদেরকে সত্যিটা বলে দেয় যে সে ফিট না হওয়ার কারণে পদোন্নতি পাবে না। তখন তার মা তাকে বলতে থাকে, এই জন্যই তো আমি এতদিন ধরে তোমাকে বলতাম যে স্বাস্থ্যকর খাবার খাও, কম খাও, ফিট থাকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। তবে যা হওয়ার হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার বসকে গিয়ে বলো যে আমাকে 1 মাসের সময় দিন, এর মধ্যে আমি ফিট হয়ে দেখাবো। ফিট হতে পারলে আপনি আমাকে ম্যানেজারের পদটা দিবেন, আর এই 1 মাসে আমি তোমার ফ্যাট কমিয়ে তোমাকে একদম ফিট করে দিব। তুমি তোমার মায়ের উপর ভরসা রাখতে পারো। লুলিও বলে, হ্যাঁ আপু, তুমি শুধু বসের সাথে কথা বলো, তারপর দেখো 1 মাসের মধ্যে মা তোমাকে কত সুন্দর করে দেয়। সারা তো তার মা আর বোনকে তার পাশে পেয়ে এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পায় আর বসের কাছে এসে 1 মাসের সময় চায়। বসও সারার কথায় রাজি হয়ে যায়, কারণ যোগ্যতার দিক দিয়ে সারাই তো সেরা ছিল, শুধু ফিটনেসের অভাব ছিল। বস সারাকে বলে, আমি অবশ্যই তোমাকে ম্যানেজার পদ দিব,
দিব, আর আমি আশা করি যে তুমি এটা পারবে। তারপর থেকে সারা খুব কঠোর ডায়েট অনুসরণ করা শুরু করে। সে জিমও যায়, কিন্তু পরের দিনই তার এনার্জি কমে যায়। সে তার পুরনো অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারছিল না। ফাস্টফুড খেতে তার অনেক ইচ্ছা করছিল, তাই পিৎজা খেতে খেতে সে ফিটনেস ভিডিও দেখতে শুরু করে। এভাবে তো আর ওজন কমবে না। তবু সে ধীরে ধীরে নিজের অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, খাবারের উপর থেকে লোভ কমাতে থাকে। এভাবে একটা সপ্তাহ সে কোনো মতে কষ্ট করে কাটিয়ে দেয়। পরের দিন সে নিজের ওজন মেপে দেখে তার 2 কেজি ওজন কমে গিয়েছে। এটা ছিল তার প্রথম সাফল্য। সারা তো একেবারে হতবাক হয়ে যায় যে সামান্য একটু স্বাস্থ্যকর জীবনযাপন করে যদি এক সপ্তাহে এমন ফল পাওয়া যায়, তাহলে আরো একটু বেশি পরিশ্রম করলে সে তার ফিটনেস অবশ্যই ঠিক করতে পারবে। সারা মন স্থির করে সে অবশ্যই নিজেকে ফিট করে দেখাবে। পরের 3 সপ্তাহে সারা অনেক বেশি হার্ডওয়ার্ক করে, স্বাস্থ্যকর খাবার খেতে থাকে। অবসর সময়ে সে ফিটনেস ভিডিও দেখে আর কি কি উপায়ে ফ্যাট কমানো যায় সে সব জানতে থাকে। এই পুরো সময়টাতে সারার মা আর তার বোন তার পাশে ছিল, তাকে সব কাজে সাপোর্ট আর সাহায্য করে। অন্যদিকে রেজার বাবা মারা যাওয়ার আগে সে লাল চুলের ছেলেটির মায়ের কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিল। এখন 1 মাসের মধ্যে সেই টাকা সুদে আসলে শোধ করতে হবে। রেজা তার মাকে বলে সে 1 মাসের মধ্যে অতিরিক্ত ইভেন্টগুলোতে কাজ করে ঋণ শোধ করে দিবে। তারপর রেজা তার বন্ধুর সাহায্যে বাড়তি ইভেন্টগুলোতে ফটোশুট করতে শুরু করে। কখনো কখনো তো সে পুরো রাত জেগে ফটোশুট করে টাকা জোগাড় করছিল। এদিকে সারাও ফিটনেসের চক্করে খুবই ব্যস্ত হয়ে পড়ে। এভাবে 4 সপ্তাহ কেটে যায়। এই সময় রেজা আর সারার মধ্যে দেখা হয় না, ঠিক মতো কথাও হয় না। 1 মাস পর সারাকে দেখা যায়, সে একদম স্লিম হয়ে যায়। ললিত তার চুলগুলো সোজা করে দিয়ে মেকআপ করে তার পুরো চেহারাটাই পাল্টে দেয়। আর সারা যখন তার এই নতুন রূপে অফিসে যায়, তখন সবাই তো হা হয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে। বসের তো মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। বাকিরাও বিশ্বাস করতে পারছিল না যে 1 মাসের মধ্যে সে এত ওজন কমিয়ে ফেলেছে। সারার নতুন এই রূপ দেখে মাসা সহ তার বন্ধুদের মুখ তো একদম বন্ধ হয়ে যায়। এবার কথা মতো বস সারাকে ম্যানেজার পদে পদোন্নতি দিয়ে দেয়। অবশেষে সারা যা চেয়েছিল তা পেয়ে যায়। সারাকে একটি আলাদা কেবিনও দেওয়া হয়। ফের সারার কেবিনে এসে বলতে থাকে, ম্যানেজার ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? সারা তো মজা করে তাকে বলতে থাকে, মার খাবি নাকি, আয় ভিতরে আয়। ফে বলে, আরে বাবা, আমি সত্যিই অবাক, তুমি তো একদম ঝলক লাগিয়ে দিয়েছো। কিন্তু সারার আচরণে ফে কিছুটা পরিবর্তন দেখতে পায়। ফের মনে হয় সারা নিজের সৌন্দর্যকে এখন বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। তারপর একদিন সারা রেজার সাথে ডিনারে আসে। সারার এ পরিবর্তন দেখে সব থেকে বেশি অবাক হয় রেজা। এখানে তারা অনেকদিন পর মন খুলে কথা বলতে শুরু করে। কিন্তু সারা যেহেতু এখন ম্যানেজার হয়ে গিয়েছিল, তাই তার ফোনে ক্লায়েন্টদের ঘন ঘন কল আসতে থাকে। ফলে তারা নিজেদের মধ্যে কথা বলার সময়ই পায় না। রাজার মনে হয় সারা তার থেকে দূরে সরে যাচ্ছে। তারপর দেখা যায় রাজাও অনেক বেশি পরিশ্রম করে কোনো মতে 1 মাসের মধ্যে ধার শোধ করে দেয়। তারপর যখন রাজা সারাকে ফোন করে, সে ব্যস্ত থাকে আর বলে যে পরে ফোন করবে। এই বলে ফোনটা কেটে দেয়। রাজার এতে খারাপ লাগলো, সে সারার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। তবে কোথাও না কোথাও তার মনে একটা খারাপ লাগা তো কাজ করতেই থাকে যে সারা আর আগের মতো নেই, তার আচরণে অনেক পরিবর্তন এসেছে। অন্যদিকে সারার অফিসের সবাই দুপুরের খাবার খাচ্ছে। সারা আর ফে খাবার নিয়ে বসতে আসে। তখন মাসা আর তার বন্ধুরা শুধু সারাকে ডেকে বলে, আমাদের সাথে বসো। সারা তাদের বারণ করার বদলে ফেকে বলে, চলো না, ওদের সাথে গিয়ে বসি। এই শুনে ফের তো অনেক রাগ হচ্ছিল। সে বলে, আজ পর্যন্ত এই লোকগুলো আমাদেরকে কতটা অপমান করেছে সেটা কি তুমি ভুলে গিয়েছো? আজ তুমি ফিট হয়ে গিয়েছো বলে তারা তোমাকে তাদের সাথে বসতে বলছে, আর তুমিও তাদের কাছে যেতে চাইছো? সারা বলে, আরে পুরনো কথা ভুলে যাও, চলো গিয়ে বসি। ফে তার সাথে যায়, কিন্তু সেখানে কেবল একটাই চেয়ার খালি ছিল। আর মাসা শুধু সারাকেই বসতে বলে। ফে বুঝতে পারে যে তারা শুধু সারাকেই তাদের পাশে বসাতে চাচ্ছে, তাকে নয়। তাই সে বলে, ঠিক আছে সারা, তুমি যাও, আমি অন্য টেবিলে বসছি। এই বলে সে অন্য একটা টেবিলে একা বসে খেতে শুরু করে। সারা যদি এখন আগের মতো থাকতো, তাহলে নিশ্চয়ই ফের সাথে গিয়ে সে বসতো। কিন্তু মানুষ কখন যে পাল্টে যায় তা বলা মুশকিল। সে ফেকে একা ফেলে মাসার দলের সাথে বসে খেতে শুরু করে। এতে বেচারি ফের তো সত্যি অনেক বেশি খারাপ লাগছিল। যাক, লাঞ্চের পর ফে রেস্টরুমে যায়। এখানেও সারা তাকে বাদ দিয়েই মাসার দলের সাথে হাসাহাসি করে কথা বলছিল।
ফের মনে হয় সারাও সেই দলেরই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই দেখে সারাও বুঝতে পারে যে তার ব্যবহারে ফের খুব খারাপ লাগছে, কিন্তু তারপরও সে কিছুই বলে না। পরের সিনে অফিসের একটি পার্টির সিন দেখানো হয়। ছবি তোলার জন্য সারা রেজাকে ডেকে আনে। শুধু তাই নয়, সে রেজাকে নতুন একটি ব্লেজার কিনে দেয় আর বলে এটা পরে ছবি তুলো। রেজার অনিচ্ছা সত্ত্বেও সে এটা পরে নেয়। এখানে সারা মাসা আর তার বন্ধুদেরকেও রেজার সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিজেও একটা কাজে রেজাকে একা রেখে সেখান থেকে চলে যায়। রেজা যখন একা ছিল তখন তার কাছে ফিরে আসে আর বলে কি অবস্থা বন্ধু, আজ তো তোমাকে খুবই জলমলে লাগছে, জামাটা বেশ দামি মনে হচ্ছে। রেজা বলে আমার কি আর এতটা সামর্থ্য আছে, এটা আমাকে সারা দিয়েছে, সে নিজেও পাল্টে গিয়েছে আর আমাকেও তার মতো পাল্টে দেওয়ার চেষ্টা করছে। ফে তখন মজা করে বলে অত্যন্ত তুমি পাল্টে যেও না। এ নিয়ে তারা হাসতে থাকে। তারপর রেজা তো এখানে ফের কিছু ছবিও তুলে দেয়। যাই হোক, পার্টির পর সারা মাসা আর তার বান্ধবীরা মিলে সারার নিজের কেবিনে চলে আসে আর একটি প্রজেক্টের জন্য পরামর্শ চায়। কিন্তু সারা তো আর জানতো না যে ওরা সবাই মিলে সারাকে ম্যানেজার পদ থেকে সরাতে চাইছে। পরের দিন সারার জন্মদিন ছিল। প্রতি বছর সারা তার জন্মদিন গ্রামের সেই বাচ্চাদের সাথে কাটায় যাদেরকে সে পড়াতো। এবার রেজা বিশেষভাবে সারার জন্মদিনের জন্য তার মাকে ভালো খাবার তৈরি করতে বলে, যা তারা সবাই মিলে বাচ্চাদের সাথে ভাগ করে নিবে আর সবাই মিলে সারার জন্মদিনটা পালন করবে। রেজা এই সবকিছু আগেই পরিকল্পনা করে রাখে। পরের দিন সবসময়ের মতো রেজা সারাকে নিতে আসে, কিন্তু সারা এই টাইট পোশাক দেখে রেজা জিজ্ঞাসা করে এমন ড্রেস পরে তুমি কি বাইকে বসতে পারবে? সারা বলে না, আমি তো ট্যাক্সি বুক করেছি, তুমি তোমার বাইক এখানে রাখো, আমরা দুজন এখন ট্যাক্সিতে গ্রামে যাব। রেজা বলে আমাকে কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়, বাইক ছাড়া আমার কাজ চলবে না। সারা বলে দেখো, আমি সদ্য স্কিন কেয়ার করেছি, রোদের মধ্যে বাইকে চলাচল করলে আমার ত্বক তো ডার্ক হয়ে যাবে। রেজা বলে ঠিক আছে, তুমি ট্যাক্সিতে যাও, আমি বাইকে আসছি। এই বলে সে চলে যেতে শুরু করে। সারা জিজ্ঞাসা করে তুমি কি রাগ করেছো? রেজা বলে না, কোনো সমস্যা নেই, তুমি যাও। রেজার কাছে যদিও খারাপ লাগছিল, কিন্তু সে আর কি বা বলবে। সে উল্টো বলতে থাকে তুমি তোমার ত্বকের যত্ন নাও, এই বলে চলে যায়। তারপর সারা যখন ট্যাক্সি করে গ্রামে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে রেজা বাচ্চাদের পরিয়ে বেরিয়ে আসছিল। সারা এখানে এসে তাকে সরি বলে আর জানায় যে ট্রাফিকের কারণে তার দেরি হয়েছে। রেজা বলে ঠিক আছে, এই বলে সে কাজের জন্য বেরিয়ে যায়। কিন্তু সত্যি বলতে এখানে রেজার খুবই রাগ হচ্ছিল, কারণ যে বিষয়গুলোকে সারা আগে গুরুত্ব দিত এখন সেই বিষয়গুলোর প্রতি তার কোনো গুরুত্বই নেই। যাই হোক, পরের সিনে আমরা দেখি সারার জন্মদিন চলে এসেছে। সারার বোন আর মা কেক নিয়ে এসে তাকে শুভেচ্ছা জানায়। তখনই সারাকে রেজাও ফোন করে আর রেজার মা এবং রেজা মিলে সারাকে খুব সুন্দর করে ভিডিও কলে জন্মদিনের উইশ করে। তারপর সারা অফিসে যায়। জন্মদিনের দিন তার তো খুশি থাকার কথা ছিল, কিন্তু সারা আজ খুশি থাকতে পারে না। সে অনেক বেশি টেনশনে ছিল, কারণ সারা তার নতুন প্রজেক্টে একটি বড় ভুল করে ফেলেছে, যার জন্য সিউ তাকে বকা দিচ্ছিল। আসলে সারা তো মাসার তার দলের পরামর্শ নিয়ে এই প্রজেক্টের অনেক কিছু পরিবর্তন করে ফেলেছিল, যা এখন ভুল প্রমাণিত হয়, যেটা মাসা ইচ্ছে করে সারার সুনাম নষ্ট করার জন্য করেছিল। আর এখন পুরো দোষটাই সারার একার উপরে এসে পড়ে। মাসা লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল, আর সারাকে বকা খেতে দেখে সে তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে তো এরকমটাই চেয়েছিল। এবার সারা যখন কাজ শেষ করে রেজা আর গ্রামের বাচ্চাদের সাথে জন্মদিন উদযাপন করতে যাবে, তখনই মাসা তাকে আটকে দেয় আর বলে আজকের দিনটা আমাদের সাথেও একটু সেলিব্রেট করো, তারপর যেও তোমার বয়ফ্রেন্ডের পার্টিতে। এই বলে তারা সারাকে নিয়ে একটি বারে চলে আসে। আসলে মাসা আর তার বন্ধুরা মিলে প্ল্যান করেছিল সারাকে আজকে অনেক বেশি ড্রিঙ্কস করিয়ে দিবে, যাতে সে রেজার সাথে দেখা করতে না পারে। তারা তো তাকে গ্লাস ভরে ভরে ড্রিঙ্কস খাওয়াতে থাকে, আর সারা তো নেশার ঘুরে সেখানে অনেকটা অচেতন হয়ে পড়ে। অন্যদিকে রেজা বাচ্চাদের সাথে সারার জন্মদিনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করে কেক কাটার জন্য ওয়েট করছিল। বাচ্চারা তো ক্ষুধার্ত পেটে সারার অপেক্ষায় বসে থাকে। রেজা সারাকে ফোন করে, কিন্তু সারা তো ফোনটা ধরছিল না, আর ধরবেই বা কি করে, সে তো আর হুশেই ছিল না। অনেকক্ষণ পর সারার হুশ ফিরে আসলে সাথে সাথে সারা টাইম দেখে অনেক টেনশনে পড়ে যায়। সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। সারার এই অবস্থা দেখে মাসার মুখে তো শয়তানি একটা হাসি ফুটে ওঠে। তারপর সারা যখন সেখানে পৌঁছায় তখন ক্ষুধার্ত বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আর এখানে আজ প্রথমবারের মতো রেজাও সারার উপর চিৎকার করতে থাকে আর বলে এই তোমার আসার সময় হলো, কোথায় ছিলে তুমি? আমরা সবাই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম।
বাচ্চারাও তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তোমার কি হয়েছে সারা? সারা বলে, আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি এমনিতেই ঋণের মধ্যে আছো, তার উপর আমার জন্মদিনের জন্য এত টাকা খরচ করেছো। এই পার্টিতে যা খরচ হয়েছে তা আমি তোমাকে দিয়ে দিব। এই কথাটা শুনে রেজা এবার আরো বেশি রেগে যায়, তার ইগো হার্ট হয়। সে বলতে থাকে, তোমার কি মনে হয় আমি টাকার জন্য তোমার উপর রাগ করছি? আমার অনুভূতির কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি সত্যি পাল্টে গিয়েছো সারা। এই বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা তোমার জন্য ওয়েট করছিল, তোমার সাথে কেক কাটার জন্য। এমনকি আমার মা তোমাকে এত ভালোবেসে খাবার তৈরি করে পাঠিয়েছে, কিন্তু তুমি তাদের কোনো অনুভূতি বুঝতে পারছো না। পড়ে আছো তুমি তোমার টাকা নিয়ে, সবার মন ভেঙে দিয়ে তুমি বলছো টাকা দিয়ে দিবে। এসব বলে রাজা তার মনে অনেকটা কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। এই দেখে সারাও কাঁদতে থাকে। পরের দিন সারা যখন অফিসে যায় তখন সে ঠিকভাবে হাঁটতেই পারছিল না। এটা তো কালকের নেশা ছিল না, তাহলে কি ছিল সেটা একটু পরে জানতে পারবা। তখনই ফে এসে তাকে কিছু বললে সারা অকারণেই ফের উপর চিৎকার করতে থাকে। এতে ফেরও অনেক রাগ হয় আর সে চলে যায়। যাই হোক, তারপর যখন সারা মিটিং করছিল তখনই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাথে সাথে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে তো সারার পাশে ফেই থাকে, কারণ যতই ঝগড়া বা অভিমান থাকুক না কেন সত্যিকারের বন্ধুরা তো সবসময় পাশেই থাকে। তারপর ডক্টর সারাকে পরীক্ষা করে জানায় যে ভয়ের কিছুই নেই, সারা অতিরিক্ত ডায়েট করেছে, শুধু এই কারণে সে দুর্বল হয়ে পড়েছে। এখন তাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, এতটা কম খেলে হবে না, আর সঠিক সময়ে খাবার এবং বিশ্রাম করতে হবে। শুধু এই নিয়মগুলো মেনে চললেই সে ঠিক হয়ে যাবে। এবার সারা রেজার সাথে কথা বলার জন্য তাকে ফোন করে, কিন্তু রেজা তখন লুলির সাথে একটি ফটোশুটে ব্যস্ত থাকায় সারার ফোনটা দেখতে পায় না। এদিকে সারা তো রাগে সরাসরি ফটোশুটের জায়গায় চলে আসে। তখন আবার রেজা ফটোশুটের জন্য লুলির চুল আর পোশাক ঠিক করে দিচ্ছিল, কিন্তু সারা তাদেরকে এভাবে দেখে ভুল বুঝে আর লুলির উপর চিৎকার করে বলতে থাকে, তুই সুন্দর বলে তোর অনেক অহংকার তাই না? তোর কি মনে হয় সব পুরুষ তোর সৌন্দর্যের জন্য পাগল হয়ে যাবে? সারার এমন কথা শুনে লুলিরও আজকে অনেক বেশি খারাপ লাগে, কারণ তার আর রাজার মধ্যে তেমন কিছুই ছিল না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন রাজা সারাকে জিজ্ঞাসা করে, তোমার আসলে কি হয়েছে? এমন বাজে কথা কেন বলছো? সারা তো জোরে জোরে বলতে থাকে, তোমার আমার উন্নতি দেখে হিংসা হচ্ছে তাই না? তোমার মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাই প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমার বোনের সাথে ঘনিষ্ঠ হচ্ছ। সে এরকম বিভিন্ন আজে বাজে কথা বলে ঝগড়া করতে থাকে। সারার এসব কথা শুনে রেজাও আজ প্রচন্ড রেগে যায় আর বলে, আমার তো তোমার এমন উন্নতি দেখে হিংসা নয় বরং করুণা হচ্ছে। তোমার চিন্তা এত নোংরা হতে পারে সেটা আমি ভাবতেও পারছি না। এই বলে রেজাও সেখান থেকে চলে যায় আর সারা তো কাঁদতেই থাকে। যাক, এবার বাড়ি এসে সারা তো লুলির সাথে তর্ক শুরু করে দেয়। তাদের মা এসে আর কারণ জিজ্ঞাসা করলে সারা এবার তার মায়ের উপরও রাগ ঝাড়তে থাকে আর বলে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত লুলি ছিল তোমার প্রিয় মেয়ে, কারণ সে সুন্দরী ফর্সা, তুমি সবসময় তারই যত্ন নিতে, আর আমি তো তোমার মেয়েই না। মা তো সারার এরকম কথা শুনে অনেক কষ্ট পায় যে সারা তার সম্পর্কে এমনটা ভাবে, যদিও তিনি ওনার দুই মেয়েকে সমানভাবে ভালোবাসতো। মা তো রাগ না করে সারাকে বুঝিয়ে বলে, তুমি যা ভাবছো তা সত্যি নয় মা, ছোটবেলা থেকে লুলি আমার সব কথা শুনতো আর তুমি শুনতে না। এর মানে এই নয় যে আমি শুধু লুলিকেই পছন্দ করি। যখন লোকে তোমাকে বডি শেমিং করতো আমি কতটা কেঁদেছি আর কষ্ট পেয়েছি তা হয়তো তুমি জানো না। এখন যখন সবাই তোমার প্রশংসা করে তখন আমার অনেক ভালো লাগে, খুশি লাগে, কিন্তু আমি তোমাকে আগেও ঠিক ততটাই ভালোবাসতাম যতটা এখন ভালোবাসি। আমি তোমার মা, তুমি যেমনই হও না কেন তুমি আমার মেয়ে, আর আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয় মেয়ে তুমি। মায়ের এসব কথা শুনে সারা কিছুটা শান্ত হয়। এখানে মা তাদের দুই বোনকে আরো একটি কথা জানায়, আসলে সারার জন্মের সময় মায়ের সিজার হয়েছিল, তার শরীরে দাগ রয়ে গিয়েছে, এই কারণে তিনি আর কোনোদিন মডেল হতে পারেনি। ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। একদিকে আমার দুঃখ ছিল যে আমার ক্যারিয়ার আর হলো না, কিন্তু অন্যদিকে আমার খুবই আনন্দ হতো যে আমি তোমার মতো একটি মিষ্টি মেয়ে পেয়েছি। সৌন্দর্য চেহারায় নয় বরং হৃদয়ে থাকে, আমাদের আচরণে থাকে। আমি আজ পর্যন্ত তোমাদের দুজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি তোমাদের ভালোর জন্যই। আজ থেকে তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, শুধু ভালো আর
সুস্থ থেকো, আমার আর কিছুই চাওয়ার নেই। এইভাবেই তিনজনের মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। অন্যদিকে সে লাল চুলের ছেলেটি আবারও রেজার বাড়িতে থাকা মেয়েদের উত্ত্যক্ত করে। এবার রেজা তাদেরকে বাঁচাতে যায়, কিন্তু আজ সেই ছেলেটি আর তার বন্ধুরা মিলে রেজাকে মারতে থাকে আর তার ক্যামেরাটাও ভেঙে দেয়। তারপর রাতের বেলা রেজা তার মাকে জানায় তার আর সারার মধ্যে ঝগড়া হয়েছে। মা বলে সারা তো খুবই ভালো মেয়ে, নিশ্চয়ই কোনো কিছু তাকে কষ্ট দিচ্ছে, তুমি তার সাথে কথা বলো আর ঝগড়া মিটমাট করে নাও। মায়ের কথা শুনে রেজা একজনের মাধ্যমে সারার কাছে একটি ছবি পাঠায়। সারা, লুলি এবং তাদের মা সেই ছবিটি দেখে। ছবিটি সারা যখন গ্রামের বাচ্চাদের পড়াতো এবং মোটা ছিল তখনের। সেখানে সারাকে কোনো মেকআপ ছাড়া খুব অসাধারণ আর সুন্দর দেখাচ্ছিল। সেই ছবির পিছনে রেজা লিখেছিল, এই ছবিতে যে অসম্পূর্ণ তুমি রয়েছ আমার সেই তুমিকে বেশি পছন্দ। তুমি পূর্ণতার দিকে যে দৌড় লাগাচ্ছ তাতে কোনো ভুল নেই, কিন্তু আমার এটা মেনে নিতে একটু সময় লাগবে। প্লিজ আমাকে সময়টুকু দাও, আমি তোমার জন্য নিজেকে বদলানোর চেষ্টা করব। কিন্তু সত্যিটা হলো এটাই, আমার সেই ইমপারফেক্ট সারাকে বেশি পছন্দ। লুলিয়ার মা সারাকে বলে, তুমি সত্যি অনেক ভাগ্যবান যে রেজার মতো একটা ছেলে নিজের পার্টনার হিসেবে পেয়েছো। সে তোমার জন্য নিজেকে পাল্টাতে প্রস্তুত, আর তুমি কিনা তার উপরই সন্দেহ করছো। তুমি গিয়ে তার সাথে কথা বলো। পরের দিন সারা অফিসে যায় আর বাইরে থেকে অনেকগুলো খাবার কিনে নিয়ে আসে। অফিসে এসে এসব খাবার সারা নিজেও খায় আর ফেকেও খেতে দেয়। ফে জিজ্ঞাসা করে, তোমার ডায়েটের কি হলো? এসব খেলে তো আবারও মোটা হয়ে যাবে। সারা বলে, আমি আমার পছন্দের খাবার খাবো, আমার এখন স্লিম থাকার কোনো দরকার নেই। অন্য লোকেরা আমাকে যা খুশি বলুক, আমি আমার বন্ধুর সাথে মিলে মজা করতে চাই, খুশি থাকতে চাই, ব্যাস এতটুকুই জীবনে দরকার। তাদেরকে এসব খাবার খেতে দেখে মা সারা তো অবাক হয়ে যায়। তারপর সারার কাছে মনে হয় তার ভুলের কারণেই কোম্পানির সুনাম নষ্ট হয়েছে, সেটা ঠিক করার দায়িত্ব তারই। তাই সে রেজার বাড়িতে তার বাবার তোলা যে ছবিগুলো দেখেছিল, যা তিনি তার পুরনো ক্যামেরা দিয়ে তুলেছে, মানে সাদা কালো ছবি, সে ক্যামেরাটা কাজে লাগানোর পরিকল্পনা করে। সারা ঠিক করে তারা একটি নতুন ক্যাম্পেইন করবে, যেখানে সে পুরনো ক্যামেরা দিয়ে মডেলদের বিভিন্ন উপায়ে ফটোশুট করবে, আর সে ফটোশুট করবে রেজা। সারা রেজাদের বাড়িতে থাকা ওই ইমপারফেক্ট মেয়েগুলোকে চুজ করে তার ওই ফটোশুটের মডেল বানাবে বলে। এতে মেয়েগুলোও অনেক খুশি হয়ে যায়। তারপর সারা রেজার কাছে এসে তার আচরণের জন্য মাফ চায় আর তাকে এই দারুণ পরিকল্পনাটি জানায় যে রেজার বাড়িতে থাকা 4 জন মেয়ের ফটোশুট করা হবে, সেটা আবার রেজার বাবার পুরনো সেই ক্যামেরা দিয়ে। এই ফটোশুটে লুলিও একজন মডেল হবে। সারার এই নতুন আইডিয়া রেজারও খুব পছন্দ হয় এবং তারা সবাই মিলে অনেক মজা করে ফটোশুট করে ফেলে। তারপর সারা তার কোম্পানির মালিকের সাথে এসে কথা বলে, তিনি হলেন মালিকের মা। সারার আইডিয়া ওনার খুব পছন্দ হয়। তারপর মালিক মাসাকেও ডাকে আর বলে, তুমি আর সারা দুজন মিলে এই ক্যাম্পেইনের জন্য কাজ করো। এখন দেখা যায় মাসাও ততদিনে নিজেকে বদলে নিয়েছে, সে সারার সাথে মিলে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে লুলির বয়ফ্রেন্ড সবসময়ের মতো তাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করছিল। এসব লুলির কাছে কখনই ভালো লাগতো না, তার দম বন্ধ হয়ে আসছিল। তাই লাইভ ভিডিও চলাকালীন লুলি সবার সামনে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চলে যায়। পরের সিনে সারা কোম্পানির ক্লায়েন্ট আর মিডিয়া সবার সামনে তার নতুন ইমপারফেক্ট কনসেপ্ট তুলে ধরে। সে একে একে 5 জন মডেলের ছবি প্রকাশ করে আর বলে যে এরাই হলো আমাদের কোম্পানির অ্যাঞ্জেল। এদের মধ্যে একটা সময় গভীর হীনমন্যতা ছিল, কিন্তু আমাদের কোম্পানির পণ্যগুলো একজন ভালো বন্ধুর মতো তাদের সাথে ছিল। একজন ভালো বন্ধু কখনোই আপনাকে বিচার করবে না, বরং আপনার ভিতরের আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করবে। ঠিক তেমনি আমাদের পণ্যগুলো আপনার ত্রুটিগুলো দেখাবে না, বরং আপনার ভিতরের সৌন্দর্যকে চিনতে আপনাকে সাহায্য করবে, সবসময় আপনার পাশে থাকবে একজন ভালো বন্ধুর মতো। যে বিষয়গুলোকে নারীরা নিজেদের ত্রুটি মনে করে, সেটাই আসলে তাদের আসল শক্তি। এই ছবিগুলোতে তাই স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই ছবিগুলো দেখে নিশ্চিতভাবে অনেক নারী তাদের হীনমন্যতা থেকে বেরিয়ে আসবে আর আমাদের পণ্যগুলো কিনবে। এ বিষয়ে আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আর এটাই হবে এই চমৎকার মার্কেটিং এর কৌশল। এভাবে সারা একটি সুন্দর সুপার প্রেজেন্টেশন দেয়। সবাই তার আইডিয়ার খুব প্রশংসা করে। মাসাও সারাকে অভিনন্দন জানিয়ে বলে, সত্যি তোমার আইডিয়া অসাধারণ ছিল, আমি তোমাকে ঠকিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এ বলে সে তার হাত বাড়িয়ে দেয়। তবে সারা তো হাত মিলানোর বদলে উল্টা তাকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে সে 4 জন মেয়ে যারা মডেল হতে চেয়েছিল, তাদের স্বপ্ন আজ পূরণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা নিজেরাও বিশ্বাস করে
করতে পারে না যে তারা এত সুন্দর হয়ে যাবে, কারণ এতদিন তারা নিজেদের চেহারাকে অসম্পূর্ণ ভাবছিল। কিন্তু এই ছবিগুলোতে নিজেদেরকে দেখে তাদের খুব আত্মবিশ্বাস আসে যে এটাই তো আসল সৌন্দর্য। তারা সবাই অনেক বেশি খুশি ছিল। এদিকে রেজার মাও খুব খুশি ছিল, কারণ এসব ছবি রেজার বাবার সে পুরনো ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল। তাছাড়া সারা তাদের কোম্পানিতে রেজাকে একজন পার্মানেন্ট ফটোগ্রাফার হিসেবে চাকরিও পাইয়ে দেয়। এখন সারা আর রেজার মধ্যে সম্পর্ক একদম আগের মতো ঠিক হয়ে যায়। এতে তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল। পরের সিনে রেজা আর সারাকে তাদের পরিবারের সাথে দেখা যায়। সারা এখন আর ডায়েটিং করে না, তার ওজন একটু বেড়েছে, কিন্তু তার আইডিয়ার কারণে কোম্পানি বেশ লাভ করেছে। তাই এখন সারা একদম চাপমুক্ত আর অনেক খুশি। তখনই তার মায়ের সে বান্ধবীরা এসে আবারও সারাকে খোঁচা দিয়ে বলতে থাকে, তোমার ওজন তো বেড়ে যাচ্ছে, জিমে যাও না? সারা শান্তভাবে বলে, আমি জিমে যাই, কিন্তু নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, বরং সুস্থ থাকার জন্য। আর এটাই ছিল এই মুভির মূল মেসেজ, যে সুন্দর হওয়ার জন্য আলাদা কিছু করার দরকার নেই, সুস্থ থাকার জন্য অনেক কিছু করতে হয়, শুধু সেটাই করা উচিত। আর সবসময় খুশি থাকা উচিত। দুনিয়ার মানুষ কি বলবে, তারা কি চিন্তা করবে, এইসব একেবারেই ভাবা উচিত নয়, কারণ দুনিয়ার সব মানুষের সাথে আপনার তো আর সম্পর্ক নেই। এরকম একটি সুন্দর মেসেজ দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।